তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ, দক্ষিণ এশিয়া সহ আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য গড়ে তোলা, বলছে টাইম। কেমন হবে ভারত যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক? ইসরায়েল যুদ্ধবিরতির সব চুক্তি মানলেই অস্ত্র ত্যাগ করবে হামাস, সাফ জানালো গোষ্ঠীটি। গাজায় কেন অভিযান জোরালো করেছে তেল আবিব? বিশ্বে চলছে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি, যুদ্ধসহ বিশ্ব অস্থিরতার কারণে দাম বেড়েছে খাবারের, হিমশিম খাচ্ছে মুসলিমরা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক অঙ্গনে নতুন ভারসাম্য গড়ে তোলা ও আইনের শাসন প্রতিষ্ঠা ও ভেঙে পড়া অর্থনীতি সামাল দেওয়া। এক প্রতিবেদনে এমনটাই বলছে প্রভাবশালী গণমাধ্যম টাইম। তারা বলছে, ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক, তিস্তা ইস্যু, উচ্চ মূল্যস্ফীতি ও তরুণ বেকারত্ব সব মিলিয়ে তার সামনে কঠিন বাস্তবতা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আগামীতে বাংলাদেশ কতটা প্রভাব ফেলবে, কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার মাত্র ৭ সপ্তাহের মাথায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান। একের পর এক রাজনৈতিক মামলা, ষড়যন্ত্রের বাধা পেরিয়ে তিনি উঠে এসেছেন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার লজ্জাজনক পতনের পর এবারের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন তারেক রহমান? কয়েক দশকের স্বৈরাচারী শাসনে ক্ষতবিক্ষত রাষ্ট্রযন্ত্রকে নতুন করে দাঁড় করাতে কতটা ঝড়ঝাপটা সামলাতে হবে নতুন দেশনেতাকে? দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক অঙ্গনে আগামীতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তারেক রহমান, এই নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম টাইম। সেখানে তার কথা উদ্ধৃত করে বলা হয়, বিএনপি চেয়ারম্যানের সামনে প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন প্রতিষ্ঠা, আর্থিক শৃঙ্খলা আনা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করা। ২০২৪-এর আন্দোলনে প্রায় ১৪০০ মানুষের মৃত্যু এবং গত ১৫ বছরে প্রায় ৩৫০০ গুমের অভিযোগ রাষ্ট্রকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। আদালত, প্রশাসন, নিরাপত্তা সংস্থা সবই দলীয় প্রভাবের অভিযোগে প্রশ্নবিদ্ধ। প্রতিশোধ নয়, নিয়ন্ত্রণ ও ঐক্যের কথা বলছেন তারেক রহমান। সেক্ষেত্রে দেশের অভ্যন্তরে শান্তি বজায় রাখা হবে তার সবচেয়ে বড় পরীক্ষা। By protecting the interest of the people of Bangladesh, তারেক রহমানের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি। ২০০৬ সালে দেশের জিডিপি ছিল $৭১ বিলিয়ন। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় $৪৬০ বিলিয়ন। কিন্তু উচ্চ মূল্যস্ফীতি, বৈষম্য ও বেকারত্বের কারণে জমেছে ক্ষোভের পাহাড়। বছরে শ্রমবাজারে ঢুকছে ২০ লাখ তরুণ। যুব বেকারত্ব এখন ১৩.৫%। রিজার্ভ কমে সীমিত হয়ে গেছে আমদানি। জ্বালানি ও শিল্প খাতে তৈরি হচ্ছে ব্যাপক চাপ। চরম দারিদ্র্যে আছে ৪ কোটির বেশি মানুষ। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের এবং বেকারদের মাসিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ডিজিটাল অর্থনীতি, ব্যাংক খাত উদার করা এবং প্রবাসী শ্রমিকদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা সহসাই বাস্তবায়ন করা হবে কঠিন বিষয়। ভারসাম্যমূলক বিদেশ নীতি হবে তারেক রহমানের জন্য অন্যতম পরীক্ষার জায়গা। ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ার কথা বলছে বিএনপি। তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে ১৯৯৭ সালের জাতিসংঘ পানি কনভেনশনে সই করে নিজেদের ন্যায্য হিস্যা দাবি করতে চায় দলটি। অন্যদিকে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন প্রথমে ৩৭% শুল্ক আরোপ করলেও সেটা কমে এখন ১৯% হয়েছে। বাজার উন্মুক্ত করে বাংলাদেশ পেয়েছে মার্কিন মার্কেটে কিছু পোশাকের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ। বাণিজ্য ঘাটতি কমিয়ে আরও শুল্ক ছাড়ের মতো পদক্ষেপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সুবিধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী তারেক রহমান। হাসিনা আমলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশীয় রাজনীতিতে আবার সক্রিয় শক্তি হিসেবে সামনে আসছে জামায়াতে ইসলামী। শরিয়া আইনের লক্ষ্য থাকলেও তারা এখন অ্যান্টিফ্যাসিস্ট পরিচয় দিচ্ছে। বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতার কারণে জামায়াতের প্রভাব সীমিত থাকবে ঠিকই, কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিতে বড় একটি ফ্যাক্টর হয়ে থাকবে। এনসিপির মতো দলগুলোর বিকল্প রাজনীতি দেশের মূলধারায় আসতে এখনও অনেক সময় নেবে। সবকিছু মিলিয়ে তারেক রহমানের সামনে এখন বড় দায়িত্ব হলো রাষ্ট্রকে স্থিতিশীল করা এবং তরুণ প্রজন্মের বিশ্বাস ফিরিয়ে আনা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।
এদিকে সফলভাবে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সাংবাদিকদের উদ্দেশ্যে ডুজারিক বলেন, শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করার জন্য জাতিসংঘ বাংলাদেশের জনগণের প্রশংসা করে। সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন ডুজারিক। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে ডুজারিক আরও বলেন, জাতিসংঘ বাংলাদেশ গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা ও দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দেন। বাংলাদেশে নতুন সরকারের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের আশাও প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের ওই মুখপাত্র। ইসরায়েল যুদ্ধবিরতির সব চুক্তি মেনে চললেই অস্ত্র ত্যাগ করার বিষয়টি বিবেচনা করা হবে বলে সাফ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে হামাসকে নিরস্ত্র করতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর জারি করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ক্যারিবীয় সাগরে একটি নৌকায় হামলা চালিয়ে 3 জনকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী। 2025 সালের সেপ্টেম্বর থেকে চলমান এই সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 133 জনে। শুক্রবার মাদক পাচার সন্দেহে ওই নৌকায় অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদন্তকারী US সাউদার্ন কমান্ড। মিসাইল হামলার পর নৌকাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মাদক পাচারের অভিযোগ তুললেও যথাযথ প্রমাণ দেখাতে পারেনি মার্কিন বাহিনী। নিহতদের নার্কো সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে তারা। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। বিভিন্ন পর্যবেক্ষক ও গণমাধ্যমের হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্র এ পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে প্রায় 40টি নৌযানের বিরুদ্ধে 38টি হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত 133 জন নিহত হয়েছে। আর মাত্র 2 দিন পরে বিশ্বের দেশে দেশে শুরু হচ্ছে সংযম ও আত্মশুদ্ধির মাস, পবিত্র মাহে রমজান। মাসব্যাপী রমজান উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মুসলিম দেশগুলোর অধিবাসীরা। তবে দেশে দেশে যুদ্ধ, ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপ সহ বৈশ্বিক অস্থিরতার কারণে খাদ্যপণ্যের দাম অনেক বেশি থাকার অভিযোগ ক্রেতাদের। বাড়তি দামের কারণে বেচাকেনাও আগের চেয়ে অনেক কমে যাওয়ায় বিপাকে বিক্রেতারা। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রমজানের প্রস্তুতি নিয়ে রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। কাজ বেড়েছে মাংসের দোকানগুলোতে, শুধু গরু নয়, হাঁস মুরগির দোকানেও ব্যস্ত দোকানিরা। এই চিত্র বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার। আর মাত্র 2 দিন পরে শুরু হচ্ছে মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস রমজান। তাই রোজাকে সামনে রেখে ইফতার সামগ্রী সহ খাবারের দোকানগুলোতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। তবে অন্যান্য বারের তুলনায় এবার ক্রেতার সংখ্যা বেশ কম বলে জানিয়েছেন দোকানিরা। অনেক দোকানিকে অলসভাবে বসে থাকতেও দেখা গেছে। তারা বলছেন, বিভিন্ন দেশে যুদ্ধ, আমেরিকার বাড়তি শুল্কের চাপসহ বৈশ্বিক অস্থিরতার কারণে এবার বেড়েছে খাদ্যপণ্যের দাম, যার প্রভাব পড়েছে ক্রেতার কেনাকাটায়। আমরা আগে দিনে 100 কেজি পর্যন্ত মাংস বিক্রি করতাম, কিন্তু এখন আমরা সর্বোচ্চ 50 কেজি বিক্রি করছি। এটি অনেক কমেছে, কারণ দাম বেশি হয়, ক্রেতাও কমেছে, ফলে বেচা বিক্রিও কমেছে। শুধু মাংস নয়, ইফতার সামগ্রীর দোকানগুলোও ছিল অনেকটা ফাঁকা। তবে তুলনামূলক ভিড় বেশি চোখে পড়েছে পোশাকের দোকানগুলোতে। ঈদ উপলক্ষে এখনই পোশাকের দোকানে ঢু মারছেন নারী ক্রেতারা। আমার মতে এটি ঐতিহ্যের চেয়ে অভ্যাসই বেশি। ঈদের সময় নতুন পোশাক পরতেই হবে। এমনকি যাদের অর্থ কম, তারাও আয়ের কিছু অংশ আলাদা করে রাখে বা আগে থেকে জমিয়ে রাখে, যাতে ঈদের অনেক আগেই কিছু পোশাক কিনে রাখতে পারে। রমজান উপলক্ষে ইফতার সামগ্রীর দোকানগুলোতেও ভিড় জমিয়েছে আরেক মুসলিম দেশ ইয়েমেনের অধিবাসীরা। খেজুর, ছোলা, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছেন তারা। পাশাপাশি ঘর সাজানোর নানা উপকরণও কিনছেন তারা। ইয়েমেনের আদিবাসীরা সাধারণত রমজানের জন্য নানা ধরনের ইফতার ও খাবার প্রস্তুত করে। সেই সাথে রমজানে তারা ঘর সাজানোর নানা উপকরণও কিনে থাকে। এটাই তাদের ঈদ আনন্দ। এছাড়া আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের এই মাসে মসজিদগুলোকে ধোয়া মোছার কাজ করছে ইয়েমেনবাসী। নতুন করে রং করা হচ্ছে দেয়ালে দেয়ালে। ইয়েমেনবাসী রমজানে মসজিদগুলি সাজিয়ে তোলে, পবিত্র কোরআনের কপিগুলি গুছিয়ে রাখে, যাতে সারাদিন রোজা রেখে নামাজ ও খোদার সন্তুষ্টির জন্য ইবাদতে মনোযোগ দিতে পারে। এই 2 দেশ ছাড়াও প্রায় সব মুসলিম দেশেই চলছে রমজান ও ইফতারের প্রস্তুতি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।
ভালোবাসার মানুষকে চমকে দিতে কে না পছন্দ করে। একটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে সঙ্গীকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে চমকে দিতে পারেন এমন পরিবেশ তৈরি করছে ফ্রান্সের বেশ কিছু আয়োজক সংস্থা। বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসকে ঘিরে শত শত যুগলের জন্য আইফেল টাওয়ারের সামনে বিলাসবহুল আয়োজনে সাজানো হচ্ছে স্বপ্নের মঞ্চ। ভালোবাসা প্রকাশ করতে অনেকেই ছুটে যাচ্ছে সেখানে। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। শত শত সাদা গোলাপ দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির হার্ট শেপ। চারপাশে জ্বলছে মোমবাতি, নরম আলোর ফেয়ারি লাইট। পাশে দাঁড়িয়ে বেহালা বাজাচ্ছে একজন শিল্পী, আর পেছনে উঁকি দিচ্ছে ফ্রান্সের সবচেয়ে উঁচু স্থাপনা আইফেল টাওয়ার। এমন মনোমুগ্ধকর এক পরিবেশে চোখে মুখে বিস্ময় আর খুশি নিয়ে দাঁড়িয়ে আছে এক তরুণী। সামনেই হাতে একটি আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে আছে তার সঙ্গী। আমেরিকার টেক্সাস থেকে প্রেমিকা কাইলা বালবোয়াকে নিয়ে ভালোবাসার সপ্তাহে ফ্রান্সের প্যারিসে বেড়াতে এসেছিলেন জোসুয়ে পেরালেস। আইফেল টাওয়ারের সামনে স্বপ্নের মতো সুন্দর পরিবেশে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন জোসুয়ে। এই আয়োজন ছিল পূর্ব পরিকল্পিত। এ ব্যাপারে কিছুই জানতেন না কাইলা। প্রেমিকাকে চমকে দিতে চেয়েছিলেন জোসুয়ে, কিন্তু আমেরিকাতেও অনেক সুন্দর জায়গা থাকলেও কেন প্যারিসে এসেই বিয়ের প্রস্তাব দিলেন পেরালেস? আর বিদেশের মাটিতে এমন সুন্দর পরিবেশই বা কিভাবে তৈরি করলেন তিনি? এসব প্রশ্নের উত্তরও দিয়েছেন পেরালেস। তিনি জানান, কাইলা সবসময় চাইতেন আইফেল টাওয়ারের সামনেই পেরালেস তাকে বিয়ের প্রস্তাব দেবেন। যদিও পেরালেস সবসময় বলেছেন তার এমন কোনো পরিকল্পনা নেই, কিন্তু মনে মনে তিনি প্রেমিকাকে চমকে দেওয়ার পরিকল্পনা করছিলেন। এটা তার স্বপ্ন, কিন্তু আমি সব সময় এ ব্যাপারে না বলতাম। সে একদমই আশা করেনি যে তার স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু আজ আমরা এখানে। জোসুয়ের এই পরিকল্পনাকে সহজ করে দেয় প্যারিস ভিত্তিক সংস্থা লেস এন্ট্রেমেটিউস দ্য ম্যাচমেকার্স, যারা প্রতি বছর শত শত প্রেমিক প্রেমিকার জন্য এমন আয়োজন করে থাকে। সংস্থাটির প্রতিষ্ঠাতা পলিন লে ট্রেন্ডে জানান, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ জুড়েই তাদের ব্যস্ততা থাকে, আর ভ্যালেন্টাইন্স ডে তাদের জন্য বছরের সবচেয়ে ব্যস্ত দিন। আমরা প্রায় সারা বছরই ব্যস্ত থাকি। জানুয়ারি আর মার্চে আমাদের ব্যস্ততা কিছুটা কম থাকে, কিন্তু ফেব্রুয়ারিতে ভালো ব্যবসা হয়। আমাদের প্রচুর ক্লায়েন্ট রয়েছে। লেস এন্ট্রেমেটিউস দ্য ম্যাচমেকার্সের প্যাকেজ শুরু হয় 590 ইউরো থেকে। সিন নদীর তীরে গোলাপ ফুল ব্যবহার করে লেখা ম্যারি মি, মেঝেতে ছড়ানো গোলাপের পাপড়ি, কিছু মোমবাতিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমন একটি আয়োজনে গড়ে খরচ হয় 1,500 থেকে 2,000 ইউরো। কেউ কেউ আবার লাইভ মিউজিক ও শ্যাম্পেইনের আয়োজনের জন্য আরও বেশি খরচ করেন। লেস এন্ট্রেমেটিউস দ্য ম্যাচমেকার্স ছাড়াও ফ্রান্সের আরও কিছু সংস্থা রয়েছে যারা এমন বিলাসবহুল আয়োজন করে থাকে, যার মধ্যে একটির নাম কিস মি ইন প্যারিস। এই প্রতিষ্ঠানটি অভিজাত হোটেল, সিন নদীর ইয়ট বা ফ্রান্সের বিভিন্ন প্রাসাদেও প্রেমিক যুগলদের জন্য বিশেষ মুহূর্তের আয়োজন করে। এই প্রতিষ্ঠানের ক্লায়েন্টরা গড়ে প্রায় 1,000 ইউরো খরচ করেন, কেউ কেউ তো 1 লাখ ইউরো পর্যন্তও ব্যয় করেন। এছাড়াও রয়েছে ও ইউ লাভ প্যারিস এবং এমিলি ইন প্যারিস নামের আরও 2টি প্রতিষ্ঠান, যারাও একই রকম আয়োজন করে থাকে। এসব আয়োজক সংস্থাগুলো জানায় তাদের বেশিরভাগ গ্রাহক বিদেশি, বিশেষ করে ইংরেজি ভাষার দেশ থেকে আসেন। এই আয়োজন তাদের কাছে শুধু ব্যবসা নয়, মানুষের জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তের অংশ হতে পারা তাদের জন্য আনন্দের। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ইরানের সরকার পরিবর্তনের কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো রাগঢাক না করেই তিনি বললেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান হতে পারে। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 47 বছর ধরে ইরান সরকার শুধু আলোচনাই করে যাচ্ছে, কোনো সমাধান দিতে পারেনি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, 47 বছর ধরে ইরান সরকার শুধু আলোচনাই করে যাচ্ছে, কোনো সমাধান দিতে পারেনি। উল্টো অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই হতে পারে সবচেয়ে ভালো সমাধান। পরমাণু ইস্যুতে ইরানকে চাপে রাখতে আরও সামরিক শক্তি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আরও একটি রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। তেহরান পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করে একটি চুক্তিতে পৌঁছাবে বলে প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের।
এই মুহূর্তে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই একটি ভালো সমাধান হতে পারে। তেহরান ৪৭ বছর ধরে শুধু আলোচনাই করে যাচ্ছে, কিন্তু তাতে প্রাণহানি ও ক্ষতি বন্ধ হয়নি। আপনারা জানেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং আরও একটি রণতরী পাঠানো হয়েছে। হামলার বিকল্প হিসাবে বিষয়টি চূড়ান্তভাবে ও স্থায়ীভাবে সমাধান করা গেলেই ভালো হবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। খুব দ্রুতই সেটি যুক্তরাষ্ট্রের পাঠানো ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও অন্যান্য যুদ্ধজাহাজের সাথে যোগ দেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পেন্টাগন পুরো বিষয়টি পরিচালনা করছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অনুমতি দিলেই তারা তেহরানের মাটিতে আঘাত করবে। মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি এবারের সংঘাত পূর্বের যে কোনো সময়ের সংঘাতের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হবে বলে প্রতিবেদনে বলা হয়। যুক্তরাষ্ট্রের নতুন রণতরী পাঠানোর পর কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী পাঠিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে। যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে তেহরান তার কঠিন ও যথাযথ জবাব দেবে বলে হুমকি দেন ওই ইরানি কর্মকর্তা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। দুদেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মধ্যেই ওয়াশিংটনের সামরিক প্রস্তুতির খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা নিয়ে বাড়ছে ঘোর উদ্বেগ ও অনিশ্চয়তা। হিজেল জোবায়েরের রিপোর্ট। ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু হতে পারে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের যে কোনো সংঘাতের তুলনায় এটি অনেক বেশি বিস্তৃত ও গুরুতর আকার নিতে পারে বলে জানিয়েছেন তারা। এমন এক সময় এই তথ্য সামনে এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। এরই মাঝে এসব তথ্য প্রকাশ পাওয়ায় আলোচনায় নতুন করে চাপ সৃষ্টি হতে পারে তেমন আশঙ্কা দেখা দিয়েছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে স্থবির কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতেই গত সপ্তাহে ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা। এরই মাঝে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করায় ইরানে নতুন করে হামলার আশঙ্কা বাড়ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে নতুন করে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। পাশাপাশি কয়েক হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। 13 ফেব্রুয়ারি নর্থ ক্যারোলাইনার একটি সামরিক ঘাঁটিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। এরপর তিনি আরও যোগ করেন, কখনো কখনো ভয় তৈরি করতে হয়, পরিস্থিতি সামাল দিতে এটাই একমাত্র উপায়। এদিকে ইরানে কয়েক সপ্তাহের সম্ভাব্য অভিযানের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্টের সামনে সব বিকল্প খোলা রয়েছে। বিভিন্ন মতামত শোনার পর তিনি জাতীয় নিরাপত্তা ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কর্মকর্তাদের মতে নতুন যে পরিকল্পনা বিবেচনায় আছে তা আগের চেয়ে অনেক বেশি জটিল। দীর্ঘমেয়াদী অভিযানে শুধু পারমাণবিক স্থাপনাই নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে। এ অবস্থায় বিশেষজ্ঞরা সতর্কতা জানিয়ে বলছেন, এমন অভিযান যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি ডেকে আনতে পারে। কেননা ইরানের হাতে আছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং তারা পাল্টা হামলা চালালে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বহু গুণ বেড়ে যেতে পারে। এক মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র জানে ইরান প্রতিক্রিয়া দেখাবে, ফলে কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলা চলার আশঙ্কা রয়েছে। ট্রাম্প ধারাবাহিকভাবে তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির অভ্যন্তরীণ বিরোধ দমনকে কেন্দ্র করে ইরানে হামলার হুমকি দিয়ে চলেছেন। তিনি কড়া সতর্কতা জানিয়ে বলেছেন, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে বিকল্প পদক্ষেপটি ইরানের জন্য হবে খুবই যন্ত্রণাদায়ক। অন্যদিকে এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। হিজল জোবায়ের, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকার ধন্যবাদ।